আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, ভোরের কাগজে আসছে আর কি সংবাদটা, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওনাকে নিয়ে যে উনি যে একটা নির্বাচনের একটা মাসের কথা বলছেন, যে ওই মাসের মধ্যেই প্রথম সপ্তাহের প্রথমার্ধেই নির্বাচন হবে এবং ওই নির্বাচনের ওই মাসে এবং সে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদটা আসছে। এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ করেছে। যদিও শেষ পর্যন্ত সব দল এই সময়সীমা মেনে নিবে বলেই ধারণা করা হচ্ছে, তবে নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য করে তুলতে সরকারকে আগামী 10 মাসে একাধিক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজনৈতিক ঐক্যমত ছাড়া এই অল্প সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ বেশ কিছু জটিল প্রশাসনিক কাজ শেষ করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। যদিও প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমাই বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে ওই সময় নির্ধারণে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকেই তিনি উপেক্ষা করেছেন। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক সহযোগিতা অব্যাহত থাকলে জুলাই সহ সংস্কার পরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা সম্ভব। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন নিরপেক্ষ হবে এমন বিশ্বাস তৈরি করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি দাবি অধ্যাপক জোবাইদা নাসরিন মনে করেন, সরকারকে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে হবে। ইতিমধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, যা আইন শৃঙ্খলা ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। জামায়াতের পক্ষ থেকেও ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করেছে। দাবির আরেক বিশ্লেষক সাইফুল আলম চৌধুরী বলেন, সরকার এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একদিকে জামায়াত ও এনসিপি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, অন্যদিকে বিএনপি বলেছে সরকার পক্ষপাত দুষ্ট। এর মাঝেই সরকারের উপর নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলছেন, তারা সংস্কার, বিচার ও নির্বাচন এই 3টি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছেন। রোজার ঈদের আগেই এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, গত 11 মাসে সংস্কার কার্যক্রমে বাস্তব অগ্রগতি কম এবং সময় ক্ষেপণই যেন বেশি হয়েছে। জুলাই সনদ অনুসারে সংস্কার শুরু হলে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য সময় আরও সংকুচিত হবে। নির্বাচন কমিশন এখনও শুধু আংশিকভাবে ভোটার তালিকা হালনাগাদ করেছে, অন্য কাজগুলো পিছিয়ে আছে। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানিয়েছে, ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস স্পষ্ট করে বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা রাজনৈতিক দল নয়, সব ভোটারের অংশগ্রহণ বোঝেন। অর্থাৎ দেশের প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই মূল বিষয়। তবে বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিভিন্ন গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির হার ছিল 30 থেকে 40%। এখন দলটি নিষিদ্ধ থাকায় তাদের ছাড়া নির্বাচন আয়োজন করলে সেটিকে কতটা অন্তর্ভুক্তিমূলক বলা যাবে, সেই প্রশ্ন সামনে এসেছে।
বিশ্লেষকদের মতে এই গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হয়েছে, যা আন্তর্জাতিকভাবে কিছুটা গ্রহণযোগ্য পেলেও দেশের জনগণের দৃষ্টিতে সেই নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। তিনি মনে করেন, একই ভুলের পুনরাবৃত্তি হলে জনগণের আস্থার জায়গা আরও দুর্বল হতে পারে। তো প্রিয় দর্শক, এখানে মনে করেন এই সংবাদরা ভোরের কাগজ পত্রিকায় আসছে এবং ওনারা যে কিছু কিছু বিশেষজ্ঞ যেই ধরনের আলোচনা তুলে ধরছে তা মোটামুটি যুক্তিযুক্ত। তো এদিকে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘোষিত যে সময়সীমা, যে রোডম্যাপ, যে ওই সময়ে তারা নির্বাচন করতে নাকি প্রস্তুত। তো দেখা যাক কি হয়, আমরা আশায় রইলাম এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ খুব ভালো এবং সবাই ভোট দিতে যেন পারে এরকমই একটা নির্বাচন হবে আশা করি। তো দর্শক, ভালো থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।